Welcome everyone, I am Rima Mukherjee and I am your educator for polity. তোমাদের মধ্যে অনেকেরই অ্যামেন্ডমেন্ট নিয়ে একটা প্রবলেম থাকে, কারণ এতগুলো অ্যামেন্ডমেন্ট রয়েছে, সেই প্রত্যেকটা মনে রাখা খুবই ডিফিকাল্ট, আর এটা কিন্তু কোনো বইতেই সেইভাবে দেওয়া থাকে না। তাই জন্য আমি এই কোর্সটা তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টগুলো ছোট ছোট করে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাট যদি এই কোর্সটা তোমাদের প্রয়োজন থাকে, ভালো লাগে, কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তাহলে আজকে আমরা পড়বো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে। দেখো, আমাদের সংবিধানেই কিন্তু বলা রয়েছে যে সময়ের সাথে পরিবর্তন হতে হবে। আর্টিকেল 368 এই যে অনুচ্ছেদ, এখানে কিন্তু তোমরা দেখবে বলা হচ্ছে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হোক। সেই 1950 সালে যেই ধরনের আইনগুলো ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেইগুলো প্রয়োজন না থাকতে পারে, সেখানে পরিবর্তন আনতে হতে পারে। তাহলে কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের সংবিধানকে চেঞ্জ করা একেবারেই পসিবল, অ্যামেন্ড করা পসিবল, সেটা আর্টিকেল 368-এ রয়েছে। এই ক্ষেত্রে বলি, আমাদের সংবিধান চেঞ্জ করা, অ্যামেন্ড করা পদ্ধতিটা খুব যে শক্ত তাও না, আবার খুব যে সহজ তাও কিন্তু নয়। তাহলে একটা ব্যালেন্স বজায় রাখা হচ্ছে। কিছু পার্ট অ্যামেন্ড করা একটু ডিফিকাল্ট, আবার অন্যান্য পার্টগুলো অ্যামেন্ড করা সেটা হয়তো আরেকটু সহজ। তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল থেকে প্রশ্ন আসতেই পারে, আর্টিকেল 368। তাহলে এই ডকুমেন্ট, এই সংবিধানকে আমরা অ্যামেন্ড করতে পারি, সংশোধন করতে পারি, সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। এই ক্ষেত্রে চলো দেখি, আনএকাডেমি সাবস্ক্রিপশনে 40% অফ রয়েছে। তাছাড়া আমার একটা ফাউন্ডেশন চলছে, যেখানে ডিটেলসে আমি পলিটি তোমাদের পড়াচ্ছি, জিরো থেকে হিরো। পলিটিতে যদি হতে হয় একটা ফাউন্ডেশন দেখতেই হবে। অলরাইট, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ইফ ইউ ওয়ান্ট চেক ইট আউট। তাহলে দেখো, একটা কথা লজিক্যালি ভাবো, আমাদের সংবিধান তৈরি হলো 1950 সালে, তাই তো, 1950-তে। বাট আমাদের প্রথম পার্লামেন্ট ইলেক্ট হয়ে কবে এসেছে? 1952, ঠিক কি না? তাহলে সংবিধান তৈরি হয়ে গেছে 1950-তে, পার্লামেন্ট আসছে 1952-তে। তাহলে এই কথাটা আমি কেন বললাম? কারণ এই যে আগে বলেছি, আমাদের সংবিধানকে সংশোধন করা যেতে পারে, সংবিধানকে অ্যামেন্ড করা যেতে পারে, এই ক্ষমতাটা তো সংসদের রয়েছে, পার্লামেন্টের রয়েছে। কিন্তু পার্লামেন্ট আফটার ইলেকশন প্রথম এসেছে 1952-তে। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে যে ম্যাম, আমরা পড়েছি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951-এই চলে এসেছিল, বাট পার্লামেন্ট যদি 1952-তে এসে থাকে, আর অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা যদি পার্লামেন্টের থাকে, সংসদের থাকে, তাহলে 1951-এ কে অ্যামেন্ডমেন্টটা করলো? কারণ তখন তো সংসদ নেই। এই ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু দু রকমের কাজ ছিল। একদিকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান তৈরি করছে, অন্যদিকে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রভিশনাল পার্লামেন্ট হিসেবেও কাজ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো, 1951-এ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যখন আনা হচ্ছে, সেটা কিন্তু প্রভিশনাল পার্লামেন্ট এনেছিল। আজকের দিনে দাঁড়িয়ে যেই সংসদকে আমরা দেখি, পার্লামেন্টকে দেখি, সেটা কিন্তু 1952-তে এসেছে, ঠিক আছে? তাহলে 1950-এ আমাদের সংবিধান তৈরি হলো, তার প্রায় 15 মাস পরেই কিন্তু প্রথমবার আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার প্রয়োজন এসছে। কেন? কারণ সংবিধানে যা লেখা ছিল সেটাকে ইন্টারপ্রেট করতে একটা অসুবিধা হচ্ছে। বিভিন্ন প্রভিশনস অফ কনস্টিটিউশনসকে চ্যালেঞ্জ করা হচ্ছিল। ইন্টারপ্রিটেশনে যখন একটা সমস্যা দেখা দিচ্ছে, যখন বিভিন্ন সংবিধানের প্রভিশনসকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, তখন তো সংবিধান সংশোধন আইন আসবেই। এবার তোমাদের যদি প্রশ্ন হয় যে ম্যাম, কী চ্যালেঞ্জ করা হচ্ছে, কী এমন সংবিধানে রয়েছে যেটাকে এত তাড়াতাড়ি চ্যালেঞ্জ করা হলো? দেখো, সেই সময় গভর্নমেন্ট অনেক ল্যান্ড রিফর্ম অ্যাক্টস আনছে। তো এই যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট
আদেতেও গভর্নমেন্ট আনতে পারে কিনা এইটাকে প্রশ্ন করা হচ্ছে, যে এটা কি সাংবিধানিক কাজ হচ্ছে। আবার রিজার্ভেশন নিয়ে কথা বলা হচ্ছে, তখন আবার চ্যালেঞ্জ করা হচ্ছে যে সত্যি কি স্টেট রিজার্ভেশন আনতে পারে, সেটা কি সংবিধান মেনে কাজ হচ্ছে। এই ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট কেসেস রয়েছে, মানে যখনই এই ধরনের একটা আইন আমরা দেখছি সাথে সাথে মানুষ সেই আইনগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করে দিচ্ছে। সেখান থেকেই ফেমাস চ্যালেঞ্জ থেকেই ফেমাস জাজমেন্টগুলো আসছে, যেমন রমেশ থাপার কেস ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেখানে আর্টিকেল 19-এর যেই ফ্রিডম অফ স্পিচ রয়েছে সেটাকে এক্সক্লুসিভ বলা হলো, রমেশ থাপার কেস। তারপর যদি তোমরা দেখো কামেশ্বর সিং কেস, যেটা বিহারের ল্যান্ড রিফর্ম অ্যাক্টের অ্যাগেনস্টে আনা হয়েছিল, সেটাকে প্রশ্ন করা হচ্ছে যে সরকার কি সত্যি এইভাবে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আনতে পারে, কারণ প্রপার্টি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তারপরে আবার চম্পাকম দোরাই রাজন কেস, সেখানে চম্পাকম দোরাই রাজন কেসকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে সরকার কি সত্যি রিজার্ভেশন আনতে পারে। তো এইভাবে যখন বারবার করে এই আইনগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করা হচ্ছে যে এই আইনগুলো আদতেও সাংবিধানিক কিনা, তখন আমরা দেখলাম ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন এসে পড়লো, যেটা পাস হয়েছিল 18 জুন 1951, ঠিক আমাদের সংবিধান অ্যাডপ্ট হওয়ার 15 মাস পরেই। তাহলে কি কি চেঞ্জেস আসলো দেখে নিই। সবার আগে আর্টিকেল 31A এবং 31B এই দুটো আর্টিকেল যুক্ত হলো, দুটো আর্টিকেল যুক্ত হয়েছে। কেন? মানুষকে বলা হলো যে দেখো তোমাদের প্রপার্টি রাইটস রয়েছে, সেটা তোমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, বাট এই যে তোমাদের অধিকার, এটা আনলিমিটেড অধিকার নয়, সেটাকে লিমিট করার জন্যেই আর্টিকেল 31A এবং 31B এই দুটোকে ইনসার্ট করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এই দুটো আর্টিকেল যুক্ত হলো, 31A 31B, যার মাধ্যমে প্রপার্টি রাইটসকে লিমিট করা হচ্ছে। তার পাশাপাশি একটু শিডিউলও যুক্ত হলো, সেটা কি 9 শিডিউল। মজার জিনিস হচ্ছে বলা হলো 9 শিডিউলে যদি কোনো আইন থাকে সেই আইনকে কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে অন্য কথায় কি বলছে, যে 9 শিডিউল জুডিশিয়াল রিভিউয়ের ঊর্ধ্বে, এটাও কিন্তু ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টেই এলো। এরপর দেখো আর্টিকেল 19-এ একটা চেঞ্জ এসছে। কেন? একটু আগে আমি বলছিলাম যে রমেশ থাপার কেসে যেখানে বলা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, সেটা কিন্তু এক্সক্লুসিভ, তাই জন্যই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলছে যে না, তার কিছু গ্রাউন্ড আছে, যার গ্রাউন্ডে রিস্ট্রিকশনস আনা যেতে পারে। তাহলে আমরা 3টে গ্রাউন্ড অ্যাড হতে দেখলাম আর্টিকেল 9-এর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে। কোন কোন গ্রাউন্ড? পাবলিক অর্ডার, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। তাহলে এই 3টে রিস্ট্রিকশন যুক্ত করা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে। তার পাশাপাশি আরেকটা টার্ম যুক্ত করা হলো, সেটা কি? রিজনেবল রেস্ট্রিকশন। সেখানে রিজনেবল টার্মটাকে যুক্ত করা হলো, বলছে ডেফিনেটলি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ক্ষেত্রে রিস্ট্রিকশনস থাকতেই পারে, কিন্তু সেই রিস্ট্রিকশনসগুলো রিজনেবল হবে, যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, তাহলে যুক্তিযুক্ত এই রিস্ট্রিকশনস আনাই যেতে পারে, আনরিজনেবল রিস্ট্রিকশনস কিন্তু আনা যাবে না। শুধু তাই নয়, রিজার্ভেশন নিয়েও কিন্তু আমরা একটা মৌলিক অধিকারের চেঞ্জ দেখলাম। আর্টিকেল 15 ক্লজ 4 যুক্ত হলো, যেখানে স্টেট বলছে আমরা চাইলে আজকে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রিজার্ভেশনস আনতে পারি। তাহলে প্রথমবার আমরা দেখছি রিজার্ভেশনকেই মৌলিক অধিকারে যুক্ত করে দেওয়া হলো। এইটা হয়েছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা। তাহলে আমরা যখন দেখি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, বুঝতে পারছো কতগুলো চেঞ্জেস আসছে এই একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কারণ একটু আগেই বললাম, বিভিন্ন জাজমেন্টসে যে সমস্ত আইনগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছিল, সংবিধানকে যে কারণে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই লুপহোলগুলো প্লাগ ইন করা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা। বাট এখানেই শেষ নয়, আর্টিকেল 87 যদি তোমরা দেখো, আমরা সেখানে কি পড়ি, যে জেনারেল ইলেকশনের পর, মানে 5 বছর পর পর তো জেনারেল ইলেকশন হয়, জেনারেল ইলেকশনের পর যেই ফার্স্ট সেশনটা আছে এবং প্রত্যেক বছরের ফার্স্ট সেশন যেটা বাজেট সেশন, সেই ফার্স্ট সেশনগুলোকে অ্যাড্রেস করবে আমাদের রাষ্ট্রপতি। এখন তোমরা আর্টিকেল 87-এ এটাই পড়ো, জেনারেল ইলেকশনের পর ফার্স্ট সেশন এবং
প্রত্যেক বছরের প্রথম সেশনকে অ্যাড্রেস করে আমাদের রাষ্ট্রপতি, তাই না? তাহলে এখানে আগে কি ছিল, এই ফার্স্ট সেশনটা কিন্তু ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে, কারণ আগে ফার্স্ট সেশনের জায়গায় ছিল এভরি সেশন। ইজ দ্যাট ক্লিয়ার? আগে ছিল এভরি সেশন, এই এভরি সেশনটাকে চেঞ্জ করে তার জায়গায় আজকের দিনে আমরা দেখি ফার্স্ট সেশন লেখা রয়েছে। ইলেকশনের পর প্রথম সেশন, লোকসভার প্রথম সেশনকে অ্যাড্রেস করে আমাদের প্রেসিডেন্ট এবং বাজেট সেশনকে অ্যাড্রেস করে আমাদের প্রেসিডেন্ট। সেটা আগে ছিল এভরি সেশন, এখন সেটাকে ফার্স্ট সেশন করা হয়েছে। এছাড়াও আর্টিকেল 85-এও আমরা একটা চেঞ্জ দেখতে পেয়েছি। আগে এই ফ্যাক্টরটা ছিল না, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পর সেটা যুক্ত করা হয়েছে। কি বলো তো, এই যে দুটো পার্লামেন্টারি সেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ থাকতে পারে, এটা কিন্তু আগে লেখা ছিল না। ফার্স্ট কনস্টিটিউশনালে এটা বলা হলো যে দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 6 মান্থসের বেশি হবে না। সেখান থেকেই আমরা বুঝতে পারি যে বছরে অ্যাটলিস্ট 2 বার আমাদের সংসদ মিট করবেই। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কতগুলো পয়েন্টসকে আমরা টাচ করলাম, বুঝতে পেরেছো? কতগুলো আর্টিকেলে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা চেঞ্জ এসেছে। এইভাবে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট আমি তোমাদেরকে করাবো। যদি কোনো ডাউট থাকে মোস্ট ডেফিনেটলি সেটা আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে কমেন্টে জানাবে, এক্সট্রা কোনো পয়েন্ট থাকলে সেটাও কমেন্টে জানাবে, অ্যান্ড ডেফিনেটলি শেয়ার ইট উইথ অল ইউর ফ্রেন্ডস, লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।